বিচার চাই, এটা স্বাভাবিক কথা। এটা যদি হত্যা হয়ে থাকে তো এটা বিচার হবে না। একটা কথা বলেছিলেন আপনি যে আপনার কেন আসলে বিশ্বাস হলো না যে সালমান শাহ আত্মহত্যা করতে পারে? কারণ এত মানে যেই ছেলেটার ভিতরে এত আনন্দ, যেই ছেলেটা এত চঞ্চল, যেই ছেলেটা এত ইমোশনাল, যেই ছেলেটা মানুষের জন্য কাঁদে, মানুষকে ভালোবাসে, মানুষের মানে দরদি একটা মানুষ, মানুষের কষ্টে সে কাঁদে, সেই ছেলে কেন আত্মহত্যা করতে যাবে? আত্মহত্যা কারা করে? যারা গুমটো টাইপের মানুষ, যারা চুপচাপ থাকে, যারা কষ্টে কষ্টে বড় হয়। সালমান তো কষ্টে কষ্টে বড় হয়নি, সে তো অভাবী ঘরের সন্তান না, সে তো চঞ্চল একটা ছেলে। চঞ্চল মানুষ সহজে আত্মহত্যা করে না। এটা সাইকোলজিক্যাল যে যারা আছে তারা বলেন যে চঞ্চলরা কখনোই আত্মহত্যা করে না। সেই হিসাবে আমি চিন্তা করি যে ও আত্মহত্যা করতে পারে না। এখন কে আত্মহত্যা, ওকে কে হত্যা করেছে এটা তো আমি দেখিও নেই, জানিও না। শোনাশুন কথা সব, হ্যাঁ শুনছি যে এটা বলছে, কিন্তু আমার বিশ্বাসটা হলো কেন আত্মহত্যা করবি, ওর কারণটা কি? কারণ তো নাই, কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। তো যেহেতু আমি কারণ খুঁজে পাচ্ছি না, সেহেতু আমি মেনে নিতে পারছি না। এটা আমি প্রথম থেকেই বলেছি যে হ্যাঁ, আমি প্রথম থেকেই বলেছি যে আমার এটা বিশ্বাস হয় না। তো ভাই, আমার যদি বিশ্বাস না হয় আপনি কি জোর করে বিশ্বাস করাবেন? আমাদের প্রিয় নায়ক, জানি আপনার খুব স্নেহের ছিলেন সালমান শাহ, আসলে অকালেই চলে গেল সালমান শাহ। কিভাবে জানি না আমরা, একটু যদি বলতেন আমাদেরকে যে তার বিষয়টা নিয়ে আসলে কি বলবেন। দেখেন, তার বিষয় নিয়ে আমি অনেকবার বলেছি। আমি বলেছিলাম যে একটা ছবি তখন ডাবিং চলছিল, ডাবিং এর সময় সালমানেরও ডাবিং ছিল তখন, ছবিটা সম্ভবত আনন্দ অশ্রু। তো ডাবিং এর এখানে আমি বসা, সালমান শাহ গাড়ি থেকে নামলো, তখন কটা বাজে, 7টা, 7:30 এরকম, বা 8টা বাজে এরকম হবে। সে আসলো, এসে খুব তাড়াহুড়া করে গাড়ি থেকে নামলো, নেমে আমাকে বললো যে না ভাই, তুমি যাও না, কিন্তু বসো, আমি আসবো, তোমার সাথে আমার কথা আছে, এবং আজকে আমরা আড্ডা মারবো দুজনে। তা ও আমাকে খুব ভালোবাসতো, আমিও ভালোবাসতাম, কারণ বয়সে তো আমার ছোট, তাই না? ওর আজকে বয়স কত হতো? 54 বছর। আমি কম করে হলো ওর চেয়ে 10 বছরের বড়, তাই না? তো ওই সময় ও একটা বাচ্চা ছেলে, আমার বয়স তখন হয়তো 30-32 বছর বয়স ওই সময়। তো যাই হোক, সে চলে গেছে। চলে যাওয়ার পর তো শুনলাম সে আত্মহত্যা করেছে। আমি তখনও বিশ্বাস করিনি সে আত্মহত্যা করেছে, আমি এখনো করি না। এটা আমি বরাবরই বলেছি। কে তাকে হত্যা করেছে, কে করেনি, এটা আমি জানি না, এটা আমি বলতেও পারবো না। এখন শুনছি কে কে আছে না আছে, অনেকে সাক্ষাৎকার দেখছি, যারা জড়িত ছিল তাদেরও সাক্ষাৎকার দেখেছি, এবং এটা অপমৃত্যু হিসাবেই কেসটা নেওয়া হয়েছিল তখন। এখন অবশ্য নতুন করে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া হয়েছে। আমি জানি না এটার রেজাল্ট কি হবে, এটা কিন্তু আমি জানি না। কারণ একটা নায়ককে যদি আসলে হত্যা করাই হয়, তখনকার সময় এটা হত্যা বিচার হলো না, অপমৃত্যু হলো। আর এই দেশের মানুষ এখন বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সবার প্রতি কিন্তু একটা অশ্রদ্ধা চলে আসছে। এটা যে আমার তা না, কিন্তু সবার, মানে কেমন যেন একটা প্রশাসনকে কেউ মানছে না। মানে আর প্রশাসনকে যখন আপনি মানবেন না, তখন কিন্তু আইন কানুন ভালো থাকবে না, উশৃঙ্খলতা বেড়ে যাবে। আমি এই মুহূর্তে এই সালমান শাহর এই রায়ের ব্যাপারে কিছুই বলবো না, শেষ না দেখা পর্যন্ত। আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে যে হোক, অনেকদিন পর হলেও অন্তত পক্ষে এটা মার্ডার কেস হিসাবে নেওয়া তো হয়েছে, এটাতে আমি খুব শান্তি পেয়েছি। তবে এই যে শান্তিটা পাওয়া, এটা যেন অশান্তির রূপ ধারণ না করে। এই যে মানুষের স্বপ্ন, সালমান শাহর অনেক ভক্ত আছে,
যারা হয়তো সালমান শাহের ছবি দেখে নেই তখনকার সময়, যেটা সত্যি কথা, অনেক বাচ্চা ছিল সালমানের ভক্ত, এটা হতেই পারে। যেমন আমি পৃথিবী থেকে চলে গেলাম, তখন আমার ভক্ত রয়ে গেল, তবে আমার ছবি দেখলো, দেখে বললো না নানা শাহর অভিনয় খুব ভালো লাগতো। ভক্ত তো অন্য জিনিস, ভক্ত বয়স দিয়ে বিচার করা যাবে না। যেই সময় সালমান ছিল ওই সময় হয়তো অনেক, এখন যারা তার ভক্ত আছে তারা সালমানকে দেখেই নাই, কিন্তু পরবর্তী সময় এই ছবিগুলো দেখেছে, দেখে তাদের ভালো লেগেছে, ভক্ত হতেই পারে। তৈরি হয়ে গেছে, হ্যাঁ তৈরি হয়ে গেছে, এটা অটো তৈরি হয়ে গেছে, ছবি দেখেছে, গল্প শুনেছে, তৈরি হয়ে গেছে। এটা কোনো অন্যায় না, এটাকে আমি কোনো অন্যায় বলবো না। আর কারোর প্রতি হিংসা নিয়ে কথা বলা ঠিক না। আর একটা শিল্পীর প্রতি শ্রদ্ধাবোধ থাকা উচিত, প্রত্যেকটা শিল্পীর। আজিজুল সম্পর্কে কোনো ধারণা আছে কি? না, আমি তাকে চিনি না, যেহেতু আমি তাকে চিনি না, তার সাথে আমার পরিচয়, উনি প্রযোজক ছিল এতটুকু জানি। যখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকেছি তখন আমি শুনেছি উনি প্রযোজক, কিন্তু ওনার যেহেতু কোনো ছবিতে আমার কাজ করা হয়নি, ওনার সাথে আমার পরিচয়ও নাই। একদিন দেখেছি ওনাকে, কারণ আমি যে দেখেছি ওনাকে এটা তো আর অস্বীকার করা যাবে না, তাই না? এটা মিথ্যা কথা তো আমি বলতে পারবো না। আমার সাথে ওনার দেখা হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ আপনি কেমন আছেন, আমাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন, এই এতটুকুই কথা হয়েছে। হ্যাঁ, ওনার সম্বন্ধে আমার খুব একটা ধারণা। এখন দেখেন, আসামি করা হয়েছে, এই যে কাছের মানুষগুলোকে না না আমি বলছি এরা তো সব কাছের লোক, একদম যেমন স্বামীরা কাছের লোক, স্বামীরা শাশুড়ি কাছের লোক, ডন কাছের লোক, ডন তার প্রিয় বন্ধু। যখন কোনো মানুষ, যেমন আমাকে যদি কেউ হত্যা করে, তখন কিন্তু আমার বাসায় কাকে পুলিশ সন্দেহ করবে? প্রথম স্ত্রীকে। যদি এখানে বাইরের কেউ না আসে, তাহলে আমার স্ত্রীকে সন্দেহ করবে, আমার সন্তানকেও সন্দেহ করতে পারে। তো এই জিনিসগুলো হতেই পারে, কিন্তু প্রমাণবিহীন কে হত্যা করেছে বা এরা আছে কিনা জড়িত, এটা আমি বলবো না। কিন্তু গড়ে তো তারাই ছিল, আর তো কেউ নাই। না, এটা তো আমি দেখি নাই। না, আপনি দেখেন নাই, আমাদের ধারণা, বক্তদের ধারণা, বা না, ধারণা করে কোনো কিছু তো বলা যাবে না। কারণ আমি ধারণা করে একটা মানুষকে ক্রিমিনাল তৈরি করে দিলাম, তাহলে সে ক্রিমিনাল হয়ে গেল, তার বিচার হবে, এটা ঠিক না। সারা জীবনে তারও তো একটা জীবন। আজকে যদি মনে হয়, যদি মনে করেন ডন নাই তার মধ্যে, তখন এই যে ডনের যে কেরিয়ার, ডনের যে আজকে যে সম্মানটা গেল, যে সে তো হত্যা করেনি, যদি না করে থাকে, সত্যি যদি না করে থাকে, তাহলে তার জীবনটা তো শেষ হয়ে গেল। মানুষের সামনে সে দাঁড়াতে পারবে না, লজ্জায় তার মাথা নত হয়ে যাবে। আর যদি সে এটার মধ্যে থেকে থাকে, তাহলে তার যা আইনে যা নিয়ম তাই হবে। হ্যাঁ, এটা আইন দেখবে। আমি ডনকে, কারণ সে আমার সহশিল্পী, এবং আমি সালমানকে যেমন আদর করতাম, ডনকে আমি আদর করি, অস্বীকার করার কোনো জোর নাই। তো শিল্পী তো সে, আমি তো প্রত্যেকটা শিল্পীকে ভালোবাসি। আপনি মিশা সওদাগর বলেন, আপনি আলিরাজ বলেন, ড্যানি সিডাক বলেন, রুবেল বলেন, আরো যারা শিল্পী আছে আমার সমসাময়িক, তারপরে নায়িকাদের মধ্যে মৌসুমী, শাবনূর, নিপুণের সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু নিপুণ আমার সাথে ইলেকশন করেছে, খুব ভালো সম্পর্ক ওর সাথে আমার, এবং এখনো ভালো সম্পর্ক। কারণ আমি কোনো শিল্পীর সাথে সম্পর্ক নষ্ট করব না, আর বিনা কারণে একটা শিল্পীকে আমি দোষী বানাবো না। হ্যাঁ, যদি প্রমাণ হয় যে ডন এটার মধ্যে জড়িত ছিল, আমি খুব কষ্ট পাবো, প্রচন্ড কষ্ট পাবো, এবং ডনের প্রতি আমার এমন ঘৃণা জন্ম হবে, আমার কাছে তখন মনে হবে পৃথিবীতে বন্ধু শব্দটা আর হওয়া উচিত না, বন্ধু বলে আর কিছু নাই। কারণ আমি ডন আর এই সালমানের বন্ধুত্বটা আমার নিজের চোখে দেখেছি। তারা দুজন একসাথে হাঁটতো, দুজন দুজনকে জড়িয়ে ধরতো, দুজন দুজনের বাসায় যেত, কত আনন্দ তাদের ভেতরে। আর আমি যদি আজকে সত্যি প্রমাণ হয়ে যায় যে ডন এই হত্যার মধ্যে জড়িত ছিল, তাহলে আমি এর চেয়ে কষ্ট বোধহয় পৃথিবীতে আমার আর পাওয়ার কিছু নাই। না, এটা মেনে নেওয়া তো কঠিন, অনেক কঠিন, এটা খুব কঠিন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, হত্যার বিচার কিন্তু কখনো না কখনো হয়, প্রকৃতিও তার বিচার করে, স্রষ্টা কখনো না কখনো এই বিচারটা করে দেন। পৃথিবীর মানুষের কাছে বেঁচে গেলেও স্রষ্টার কাছে বাঁচা যাবে না, কারণ মানুষ হত্যা এমনিতেই মহাপাপ। এটা আমাদের ধর্মে স্পষ্ট বলা আছে যে মানুষ হয়ে মানুষকে হত্যা করো না। আপনি সর্বশেষ কি চান? আসলে বিচার চাই, এটা স্বাভাবিক কথা। এটা যদি হত্যা হয়ে থাকে তো এটা বিচার হবে না। কিন্তু এটা দুঃখজনক, আজকে 29 বছর পর
এটা হত্যা মামলায় রূপান্তরিত হলো। এটাও সব দুঃখজনক। সেটাই জানতে চাচ্ছি। আমরা কোন দেশে আছি যে একটা সেলিব্রিটি, যাকে বাংলার শিক্ষিত লোক থেকে আরম্ভ করে রিকশালাও ভালোবাসে, শিল্পীরাও যাকে ভালোবাসে, সেই মানুষটার বিচার আজকে হত্যা মামলা হলো 29 বছর পর। তো এই দেশে বিচারের এবং প্রশাসনের উপরে মানুষের আস্থা বিশ্বাস কেমন করে থাকবে বলেন? আপনি সালমান শাহ যখন মারা যায় আপনি দেখতে চাননি, নিজেই বলেছেন। হ্যাঁ, আমি সহ্য করতে পারবো না। তো কেন? এটা কারণটা হলো আমার দেখতে যাবেন কিনা? না, আমি কেউ মারা গেলেই দেখতে যাই না, পারি না আমি, এটা আমি সহ্য করতে পারি না। কারণ আমার বড় ছেলে মৃত্যুর পর আমি কোনো লাশ সহ্য করতে পারি না। আমি সেই লাশটা দেখলে আমার বড় ছেলের কথা মনে হয় এবং এতে আমার খুব প্রবলেম হয়। আমার ঘুমাতে প্রবলেম হয়, আমার হাঁটতে প্রবলেম হয়, আমার চলতে প্রবলেম হয়। তখন আমার পৃথিবীর কিছুই ভালো লাগে না। তো যে কারণে কেউ মারা গেলে অনেকে কষ্ট পায়। আমার মামা মারা গেছে, আমি দেখতে যাইনি। আমার বাবা যখন মারা গেছে আমি কিন্তু তার লাশ দেখিনি, কারণ আমি এটা সহ্য করতে পারি না। আর চলে যাওয়ার পর দেখা, না দেখলেই কি, না দেখলেই কি। সালমানকে আসলে দেখতে না, ঢাকায় ছিল। হ্যাঁ, ঢাকায় ছিলাম আমি সহ্য করতে পারবো না। তো আর মানুষ এটা সুন্দরভাবে নিবে না। কারণ আমি যখন সালমানকে দেখতে যাব, সেই লাশটা দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আমার সেই শক্তি নাই নিজেকে ধরে রাখার। হ্যাঁ, এটা অনেকে বলতে পারে, না না ভাই আপনি কি ভয় পান? না, আমি ভয় পাই না, কিন্তু যে সিচুয়েশনটা তৈরি হবে সেটা মানুষ সেটাকে সুন্দরভাবে নিবে না। কারণ তখন হয়তো দেখা গেল আমি চিৎকার করে কান্না করছি, আমি হয়তো এই লাশটাকে শক্ত হাতে ধরে রেখেছি, হয়তো আমি তাকে যেতে দিব না। এই ঘটনা যখন ঘটবে তখন কি জনগণ আমাকে সুন্দরভাবে নিবে বলেন? আমাদের দেশের মানুষ এগুলি সুন্দরভাবে নেয় না। সালমানকে দেখলে ঠিক তাই করতেন আসলে। সালমানকে কেন, আমি কোনো লাশ দেখলেই সহ্য করতে পারি না। আমি যেমন আমার সন্তানটাকে শক্ত করে ধরে রেখেছিলাম যে না আমি তাকে যেতে দিব না, আমার সন্তান মরতে পারে না, তো আমার তো ওই সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে। তখন তখন সবাই বলবে না না সে অ্যাক্টিং করছে। এটাও তো আমার পক্ষে সহ্য করার না। তাই নিজেকে একটু দূরে রাখি আমি। এটা কে কি মনে করে, নানাশা কি ভয় পায়? না, নানাশা মৃত্যুকে কখনোই ভয় পায় না। নানাশাকে আল্লাহ ভয় দিয়ে তৈরি করেনি, এটা অনেকে বুঝে না। আমি মৃত্যুকে কোনো ভয় পাই না। আর আমাকে কেউ মারতে আসলে, সত্যি কথা বলি, যে মারতে আসবে সে মরে যাবে, আমি তাকে মেরে ফেলবো, তারপর আমি মরবো। আমি এত সোজা মানুষ না, কিন্তু আমি এত ভীতু মানুষও না। আর আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না, এক কথাই শেষ। সালমানের স্কেলনের বাসায় গিয়েছিলেন কখনো? আমি কোনো শিল্পীর বাসায় কিন্তু কখনো যাই না। আপনার খুব স্নেহের আদরের? না না, কারো বাসায় আমি যাই না, কখনোই যাই না। আমাকে না ডাকলে আমি যাই না। না, আমরা তো এমনি দেখা হতো প্রতিদিন, আর বাসায় যাওয়ার কি দরকার? এখন একটা মানুষের সাথে প্রতিদিন দেখা হচ্ছে, প্রতিদিন ঘুরে বেড়াচ্ছি, একসাথে আছি, তো এখানে বাসায় সময়টা কোথায়? আর ওই সময় আমিও খুব ব্যস্ত ছিলাম, সালমানও খুব ব্যস্ত ছিল, যার জন্য হয় কি কেউ আমার বাসায় শুধু একবার গেল ও আনন্দ ছবিতে নেওয়ার জন্য। আচ্ছা, এই একবার ও গিয়েছিল। হ্যাঁ, আসছিল বাসায়। ওর বাসায় হয়তো আমার যাওয়া হতো, কিন্তু হয়নি। যে মানে অনেক কিছু হতে হতেই তো চলে গেল পৃথিবী থেকে। আপনার সাথে বেশি দিন আসলে আনন্দ ছবিতে সময় দেননি না, অনেক দিন, প্রায় 5-6 মাস। আনন্দ হ্যাঁ, তখন তো শুটিংটা ভেঙে ভেঙে হতো না, এখনকার মতো তো না যে হুট করে ছবি শেষ হয়ে গেল। তখন তো একটা ছবি হতো 1 বছর লাগতো। আগেরকার ডিরেক্টররা তো হুট করে একটা ছবি, আর শিডিউলেরও ব্যাপার ছিল তখন। এখন তো মনে করেন একটা ছবি শিডিউল একটানা দেওয়া যায়, ওই সময় তো একসাথে দেওয়াও যেত না, তাই না? যেমন আমি আনন্দ সময় আমার একসাথেই 6টা-7টা ছবি অভিনয়, তো আমার তো সবগুলো তো শিডিউল দিয়ে কাজ করতে হতো। সালমানেরও সেই অবস্থা। ওই সময় এত ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ, সালমান আমি প্রচন্ড ব্যস্ত তখন ওই সময়। তো ব্যস্ততা তো হুট করে কারো বাসায় যাওয়ার কিন্তু একটা টাইম লাগে। কেন, আনন্দ কি খুব খারাপ ছবি ছিল নাকি? আমি জানতে চাচ্ছি আনন্দ করেছি এই কারণে, ওই আমার না না না, ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে। কারণ ক্যারেক্টারটা দুর্দান্ত একটা ক্যারেক্টার, যে সে কথা কম বলে, তার এক্সপ্রেশন, তার হাঁটা চলা, এই স্টাইলটা আমার ভালো লেগেছে। এবং এই স্টাইলটা আমি নিজে তৈরি করেছি,
এটা অনেক কথা ছিল, অনেক ডায়লগ ছিল। আমি শিবলি ভাইকে বলেছি, শিবলি ভাই এত ডায়লগ বলা দরকার কি, ফরিদি তো আছে এই ডায়লগ বলার জন্য, ফরিদি ডায়লগ বলুক, আমি কথা কম বলি। এইভাবে আমরা তৈরি করে নিয়েছি। এটা শিল্পীরা ডিরেক্টরের সাথে যদি একটা কমিউনিকেশন থাকে ভালো, তাহলে এটা তৈরি করা যায়। হ্যাঁ, সঠিকভাবে একের পর এক নানা ভাই তদন্ত হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এই মামলাটা। এখন কথা হলো, বন্ধ হয়ে গেলে কিছু করার নাই। আমি চাই যে সত্য জিনিসটা বেরিয়ে আসুক, এটাই আমি চাই, আর কিচ্ছু না। এবং সঠিক যেন হ্যাঁ, সঠিক বিচারটা যেন হয়, যেই হোক নাকি, সে যেই হোক, সে যেই হোক। হোক তার স্ত্রী বা তার শাশুড়ি। না, এটা তো ব্যাপার না। মার্ডার কেস, মার্ডার যে করবে সে যদি মার্ডারের সাথে জড়িত থাকে, অবশ্যই তার বিচার হইতে হবে। সে স্ত্রী হোক, বাপ হোক, মা হোক, এটা কোনো সাবজেক্ট না। বিচার তো হওয়া উচিত, তাই না? এটা তো আমি আশা করতেই পারি, এবং জনগণও এটা আশা করবে, তাই না? তো ঠিক আছে, দর্শক শ্রোতা, আপনাদেরকে আসসালামু আলাইকুম। আপনাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দেশটাকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। কারণ মানুষকে যদি ভালো না বাসেন, এই দেশ কখনোই সুন্দর হবে না। আর কারোর মধ্যে কারো ভেদাভেদ রাখবেন না। আমরা সবাই সমান, আমাদের সবার এই দেশ। ধন্যবাদ।